এবং সেই রংগুলো নানা রকম রং, বাদামি, লাল, নীলচে, হলুদাভ, পিতাভ, হ্যাঁ, অনেক রকম, হরেক রকম রং তিনি ব্যবহার করেছেন। তো তিনি যেমন হরেক রকম রং ব্যবহার করেছেন, এটা যেমন সত্য, তেমনি করে কখনো কখনো ব্লার করে দিয়েছেন রংটাকে। যেমন আমরা এই যে ডিজিটাল ক্যামেরায় অথবা এখন যে ক্যামেরা আমরা দেখি, খুব লং ফোকাসের ক্যামেরা, হ্যাঁ, আমরা দেখবো যে সামনের ছবিটা ভালো আসছে, আবার পেছনটা ব্লার হয়ে যাচ্ছে, দেখছো না? এরকম আছে তো। তো এই এই যে থাকাটা, এইটাকে কিন্তু পিকাসো এটা বুঝতেন জিনিসটা, যে কোন অংশটা আঁকতে হবে, কোন অংশটা আঁকা যাবে না। অর্থাৎ একটা ছবিকে যদি অঙ্কন করতে হয়, তাহলে তিনি দেখাচ্ছেন যে ধরা যাক বিষণ্ণ একটা মানুষের চিত্র অঙ্কন করবেন। তো বিষণ্ণ চিত্র যখন অঙ্কন করবেন, তখন আসলে সেই বিষণ্ণতাটার রংটা আসবে, প্রকৃতির রংটা আসবে না। ইমপ্রেশনিজমের যে শিল্পীরা, তারা মনে করতেন যে প্রকৃতি যেমন সূর্যের আলোকটা পড়ছে আমার উপরে, আমি এখন যেরকম আছি চেহারা সেরকমটা দেখা যাবে, এটা হচ্ছে ইমপ্রেশনিজম। এবং প্রচুর এখানে মানে বরং যে রংটা আছে এক্সাক্ট রংটাকে বাড়িয়ে তোলা হবে, এটা হচ্ছে ইমপ্রেশনিজম। কিন্তু কিউবিজম যেটা করবে সেটা হলো যে পিকাসোরা যেটা করেছিলেন, যে রঙের ব্যবহারটাকে তারা কিন্তু পাল্টে দিয়েছিলেন। আমরা পিকাসোর জীবনে দেখতে পাই যে তিনি প্রথম জীবনে এক ধরনের ছবি আঁকছেন রঙের, আর পরে গিয়ে দেখা যাচ্ছে তিনি রং পাল্টাচ্ছেন। তার জীবনের পর্বগুলোকে কেউ বলছেন নীল পর্ব, এক সময় বলছেন গোলাপি পর্ব, হ্যাঁ। তো এরকম নানা রকমের পর্ব তিনি কিন্তু করেছেন। তো পিকাসো এই কাজগুলো করেছেন। আর পিকাসোর ভিতরে আর একটা জিনিস কাজ করেছে, সেটা হলো যে পিকাসো যখন শিল্প অঙ্কন করেছেন, তখন তার মধ্যে তার ব্যক্তিগত জীবনের ছায়াটাও প্রকাশিত হয়েছে, তার অভিজ্ঞতাটাও প্রকাশিত হয়েছে। তো ব্যক্তিগত জীবনের ছায়া, যেমন তার বোন মারা গিয়েছিল 15 বছর বয়সে, তো সেটাকে তিনি কখনো ভুলতে পারেননি, সেই বোনের চিত্র অঙ্কন করেছেন। বিষণ্ণ নারীর যে ছবি আমরা পাই, সেটা কিন্তু ওইরকম, মানে পিকাসোর ওই থেকে আর কি। তারপর আমরা দেখবো যে রাস্তায় পতিতা, তারপরে ভিখারি, হ্যাঁ, তারপর নিগ্রো মানুষ, হ্যাঁ, এদের চিত্র তিনি অঙ্কন করছেন। তো এই 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 যে আঁকাটা, এর মধ্যে দিয়ে আহ, এক ধরনের অন্য ধরনের স্বরও তিনি সঞ্চার করতে চাইলেন, যে যে স্বরটা ছিল না হয়তোবা, মানে প্যারিস শহরে তিনি চলে গেছেন। আমরা জানি স্পেনের মানুষ পিকাসো, তো প্যারিস থেকে স্পেনে গেলেন, স্পেনে যাওয়ার স্পেন থেকে প্যারিসে গেলেন। তো প্যারিসে রাস্তায় এই যে অগণিত মানুষের ভিড়, হ্যাঁ, তাদের চিত্র তিনি অঙ্কন করতে চাইলেন। নানা রকমের মানুষের চিত্র তিনি অঙ্কন করতে চাইলেন, শেপ তিনি নিতে চাইলেন। তারপরে নিগ্রোদের জীবন, নিগ্রোদের চিত্রকলা তাকে আকৃষ্ট করলো। যেমন ফ্রিদা কাহালো কথা যদি জেনে থাকো, মেক্সিকোর, সে যা করে সেটা ওই ধারারই একটা সম্প্রসারণ, হ্যাঁ। তো এই যে আহ, মানে অন্যরকম জীবনকে তুলে ধরা, অর্থাৎ নিগ্রোদের যে চিত্র শিল্প, নিগ্রোদের আঁকা চিত্রশিল্প, সেটারও তিনি আকৃষ্ট হয়েছিলেন, নিগ্রোদের জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ফলে তাদের চিত্র অনেক তিনি অঙ্কন করেছেন, অনেক ফিগার অঙ্কন করেছেন নানা রকমের। এইভাবে আমরা দেখি। এবং এটাও বড় কথা নয়, বড় কথা হলো যে পিকাসো যে কাজটা করেছিলেন, যে জ্যামিতিক ছবি এঁকেছিলেন। মানে ওই যে যে কথাটা বললাম, যে বিভিন্ন একটা পরিস্থিতি বা একটা চোখের সামনে দেখা ছবিকে ভেঙে দিয়ে বিভিন্ন শেপটাকে নিয়ে আসে। অর্থাৎ যেমন বললাম যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, একটা অংশ ছাদ কিংবা পার্শ্ব বা সামনেটা, তো উনি যেটা করেছেন যে এইটাকে একটা ক্যানভাসে অঙ্কন করেছেন। এবং উনি চাচ্ছিলেন যেন এই ক্যানভাসের মধ্যে সব ধরনের তলটায় থাকে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাই না যে পাশটা, সে পাশটাও যেন থাকে, অথবা যে পাশটা মলিন হয়ে গেছে সে পাশটাও যেন থাকে, যেটা আমি দেখি সেটাও থাকে, যেটা অদৃশ্য সেটাও থাকে, অর্থাৎ দৃশ্য এবং অদৃশ্যের একটা খেলা, হ্যাঁ। আর এভাবে করতে গিয়ে দেখা গেল যে ছবিটা হয়ে হচ্ছে ত্রিমাত্রিক এবং অনেকটা জ্যামিতিক আকৃতির। অর্থাৎ তিনি একটা নতুন একটা ফর্মুলা নিলেন, যে আহ, যেহেতু পৃথিবীটা জ্যামিতিতে আঁকা, অর্থাৎ আমরা জানি যে জ্যামিতি বলতে কি বুঝাই আমরা, যে গোল কিংবা সমতল, অথবা ত্রিভুজ, অথবা চতুর্ভুজ, আয়তকার, হ্যাঁ, আয়তকার আর চতুর্ভুজ তো একই জিনিস, মানে দুটোই চতুর্ভুজ, কিন্তু একটা হলো দ্বিসমবাহু বা বিষমবাহু, অথবা সবগুলো সমান বাহু। তো এরকম এই আমরা যদি জগৎটাকে জ্যামিতিক ভাবে দেখতে চাই, তাহলে জগৎটা আসলে জ্যামিতি। হ্যাঁ, যে তোমরা আমার ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই আয়তকার, আমি তোমাদের ছবি দেখতে পাচ্ছি গোলাকৃতি, মানে এই একটা আইকন হয়ে আসছে। তো এরকম প্রত্যেকটা জিনিসের দিকে তাকালে কিন্তু আমরা জ্যামিতি দেখতে পাই। এই জ্যামিতিটা হচ্ছে জগৎ। পিকাসো মনে করেছেন কি, এই জ্যামিতিটা হলো জগৎ, অর্থাৎ জ্যামিতি হচ্ছে একটা আকৃতি, শেপ, এটার মধ্যে ধরা যায়। তিনি মনে করলেন যে বাস্তবতা হয়তো এভাবে ধরা যাবে। এখন এই কমল কুমারের ক্ষেত্রে আসে, অনেক কথা হলো। কমল কুমার যেটা করেছেন সেটা হলো যে এই যে পিকাসোর যে জগৎটা, কিউবিক যে জগৎটা, এই জগতের
রংগুলোকে মানে আমরা জানি যে চিত্রশিল্পীদের কাছে রংটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আলোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, রং এবং আলোকে তিনি বোঝার চেষ্টা করেছেন, যে কারণে আহ, তিনি শুরু করেছেন আলো দিয়ে। হ্যাঁ, আলো ক্রমে আসিতেছে, যদিও এটা ভাবের ব্যাপার আছে অন্য একটা, কিন্তু আলো। তারপরে তিনি নীলাভ রং ব্যবহার করছেন, হলদেটে রং ব্যবহার করছেন, নানা রকমের এই গোলাপি, নানা রকমের রঙের তিনি কিন্তু ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করছেন। তিনি তো ছবি আঁকবেন না, তিনি তো ঔপন্যাসিক, তিনি তো ছবি মানে শব্দ দিয়ে আঁকবেন। তিনি শব্দ দিয়ে কিন্তু আঁকার চেষ্টা করছেন এগুলোকে। তারপর আলো অন্ধকার, হ্যাঁ, এগুলোকে তিনি আঁকার চেষ্টা করছেন। ধূসর পরিবেশ, এই রুক্ষতা, পরিবেশের একটা জটিলতা, একটা পরিবেশের যে দুর্মর অনুভব, একটি দুশ্ছেদ্য অনুভূতি, এই 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 অনুভূতিগুলোকে তিনি রূপায়ণ করতে যাচ্ছেন ভাষা দিয়ে। ফলে যেটা ঘটছে, তিনি নানা রকম এই যে কিউবিক বাস্তবতা ধরার চেষ্টা করছেন, মানে ডাইমেনশনাল বাস্তবতা ধরার, 3 ডাইমেনশনাল বাস্তবতা ধরার চেষ্টা করছেন। 3 ডাইমেনশনাল বাস্তবতা ধরতে গিয়ে তিনি চিত্রশিল্পের এই মহিমাটাকে তিনি সাথে নিচ্ছেন, এবং নিয়ে তিনি কিন্তু এখানে রচনা করছেন। তো এখন আমি যদি কিছু কিছু জায়গা থেকে বলি যে কোথায় এই চিত্রশিল্পগুলো তিনি দুর্দান্ত সংলাপের ভিতর দিয়ে, ভাষার ভিতর দিয়ে তিনি তৈরি করেছেন, এবং কিভাবে তিনি আমাদের সামনে পরিবেশন করছেন। আমরা যদি দেখি উপন্যাস থেকে, যে আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে, পেজ নাম্বারটা বলে দিন স্যার। হ্যাঁ স্যার পেজ নাম্বার, স্যার কত পেজ? আচ্ছা, পেজ নাম্বারটা বলে দিতে হবে। এখানে যেমন বিভিন্ন পেজে থাকে, আছে তো, ফলে যেমন পৃষ্ঠা 9 থেকে 10, এখানে অনেকগুলো বর্ণনা তিনি দিয়েছেন। কোথাও ভাস্কর্য, কোথাও সঙ্গীত, হ্যাঁ, এই নানা রকমের আবহ তিনি তৈরি করেছেন। ফলে আমাদের সবকিছু দিয়ে আমাদের তাকে আসলে বুঝতে হয়। এখন আমি এই যেহেতু চিত্রশিল্পের কথা বললাম, ফলে চিত্রশিল্পের জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে যেমন তিনি নানা রকমের, মানে আমরা আমরা মানে একটা শুধু নয়, মানে বিভিন্ন জায়গাতে আসলে তিনি এইগুলো বর্ণনা ছড়ানো ছিটানো আসলে বড়টা মুশকিল হঠাৎ করে। এখানে যেমন প্রথম পৃষ্ঠাতেই যদি আমি একটু ব্যাখ্যা একটু বলে দেই যে কিভাবে তিনি কেন একরকম। এটা আসলে ঘটনাটা হলো কি, যে আমি যদি এটা বলি যে যেমন পিকাসো কিন্তু একই সঙ্গে চিত্রশিল্প, এবং শেষ দিকে দেখবো আমরা পিকাসো জীবনে যে তিনি কিন্তু স্থাপত্য নিজে মানে ইকো অঙ্কন করছেন, তোমার ভাস্কর্য তৈরি করছেন। পিকাসো অনেক ভাস্কর্য তৈরি করেছেন, এবং যেগুলো অদ্ভুত, এই যে তার 3 ডাইমেনশনাল যে বাস্তবতাটা তিনি যেমন চিত্রশিল্পে ধরার চেষ্টা করছেন, স্থাপত্য ধরার চেষ্টা, স্থাপত্য না সরি, মানে এদিকে বলবো যে ভাস্কর্য তিনি ধরার চেষ্টা করছেন। আচ্ছা, ভাস্কর্য এক ধরনের মানে স্থাপত্যের কাছাকাছি, যেহেতু এটা মেটাল দিয়ে তৈরি করতে হয় অথবা বস্তু দিয়ে তৈরি করতে হয়, বস্তু। আর চিত্রশিল্প তো বস্তু দিয়ে তৈরি করতে হয় না, চিত্রশিল্প হচ্ছে রং দিয়ে আঁকতে হয়। আর যখন আমরা ভাস্কর্যের কথা বলবো বা স্থাপত্যের কথা বলবো, তখন স্থাপত্য সাধারণত বিল্ডিং বা এখানে কনস্ট্রাকশনকে বোঝানো হয়ে থাকে। আর বা যেমন শহীদ মিনার একটা স্থাপত্য। আর ইয়াকে, ভাস্কর্যকে আমরা বুঝি যে একটা যে কোনো একটা আকার বা আকৃতি, এটাকে অঙ্কন করা নতুন করে, এটাকে রিশেপ দেওয়া। অর্থাৎ একটা, যেমন পিরামিডের যদি একটা রিশেপ দেই, আমরা একটা ছোট একটা পিরামিড তৈরি করলাম, তাহলে সেটা হবে একটা ভাস্কর্য হতে পারে, পিরামিডের ভাস্কর্য। আবার পিরামিডটা কিন্তু ওখানে আছে, পিরামিডের একটা রেপ্লিকা তৈরি করলাম, তাহলে সেই পিরামিডটা হলো একটা এখানে যে রেপ্লিকাটা তৈরি করলাম, সেই রেপ্লিকাটা হচ্ছে ওর একটা অংশ মাত্র। অর্থাৎ ওইটা ওই বাস্তবতার কাছাকাছি নয়, মানে বাস্তবতা পাঠ করার জন্য উপযোগী, কিন্তু ওই বাস্তবের কাছাকাছি, ঠিক বাস্তব নয়। মানে শিল্প, এটা একটা শিল্প, যেটা আমাদেরকে বলে যে শিল্প হচ্ছে একটু মাধ্যমের পরিবর্তন মাত্র। তো এই যে মাধ্যমের পরিবর্তন, এটা কিন্তু ঘটে থাকে। যেমন প্রথম পৃষ্ঠাতেই আমরা দেখি তিনি বলছেন যে অনতি দূরে উদার বিশাল প্রবাহিনী গঙ্গা। তিনি কিন্তু ছবি অঙ্কন করছেন, আমরা লক্ষ্য করছি যেতে ভাষার মধ্যে দিয়ে, যে অনতি দূরে উদার বিশাল প্রবাহিনী গঙ্গা, তরল মাতৃমূর্তি যথা। মানে আমরা জানি গঙ্গার যে পানিটা বহন চলছে, সেটা হচ্ছে তরল,
এবং গঙ্গা একটা মাতৃমূর্তি আছে, সেটা তিনি ভাষার মধ্যে একটা ভাব আনার চেষ্টা করছেন। তরল মাতৃমূর্তি যথা মধ্যে মধ্যে বায়ু অনর্গল উচ্ছ্বসিত হইয়া ওঠে, মানে বাতাস প্রবাহিত হচ্ছে। তিনি সরল করে দেখতে পারতেন, আমরা তাকে অভিযোগ দিই যে কারণে, যে তিনি ভাষার মধ্যে একটা স্থাপত্যিক মহিমা তৈরি করার চেষ্টা করেছেন, একটা সাংগীতিক মহিমা তৈরি করার চেষ্টা করছেন। ভাষা এবং সঙ্গীত এবং স্থাপত্য নিয়ে আমি কিন্তু এখনো বলি নাই, আমি বলছি একটু পরে এসে। তো এই স্থানে আবার বলছেন বেলাতটে, অর্থাৎ এই যে বালুচরটা, যে নদীর পার, বিবশকারী উদ্বিগ্নতা ক্ষুদ্র একটি জনমণ্ডলীকে আশ্রয় করিয়া আছে। এমনি কেউ বুঝবে না আমি ব্যাখ্যা না করলে। যেমন বিবশকারী উদ্বিগ্নতা, উদ্বিগ্নতাকে বলছেন তিনি বিবশকারী, বিবশকারী উদ্বিগ্নতা, অর্থাৎ এই যে ছবিটা অঙ্কন করলেন, যে অনতি দূরে বিশাল প্রবাহিনী, উদার বিশাল প্রবাহিনী গঙ্গা, তরল মাতৃমূর্তি যথা মধ্যে মধ্যে বায়ু অনর্গল উচ্ছ্বসিত হইয়া ওঠে, এইখানে পরিবেশটা বর্ণনা করছেন কিন্তু এই স্থানে বেলাতটে। তারপর কি ঘটছে, এটা একটা ভাব, কিন্তু ভাবটাকে তিনি ভাষায় নিয়ে আসছেন বাস্তবে। বিবশকারী উদ্বিগ্নতা ক্ষুদ্র একটি জনমণ্ডলীকে আশ্রয় করিয়া আছে। বিবশকারী উদ্বিগ্নতা ক্ষুদ্র একটি জনমণ্ডলীকে আশ্রয় করিয়া আছে। ক্ষুদ্র জনমণ্ডলী কারা? এই যে যারা শ্মশান ঘাটে এসছে, সীতারাম থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ, বা এই যে যারা আছে আর কি আসছে, এই মানে যশোবতী, বৈজুনাথ যেখানে আছে আর কি, এই পরিবেশটা কিন্তু বলছেন যে এইখানে একটা বিবশকারী উদ্বিগ্নতা যেন ভিড় করে আছে এবং একটা ক্ষুদ্র জনমণ্ডলীকে আশ্রয় করে আছে। অদ্ভুত, মানে কমল কুমারের ভাষার ভেতর প্রবেশ করলে কেবল বোঝা যায় যে কবিতার মতো ভাষা, না হলে খুব কঠিন। মানে তিনি একটা দৃশ্যপটকে অঙ্কন করছেন, অথচ কত ভাবে, মানে এটা হচ্ছে ডাইমেনশনাল ছবি, এই যে ইয়ার মতো, মানে যেটা পিকাসোর মতো, যে ওই নানা ধরনের তল বিতল, এর ভিতর বাহির, উপর নিচ, হ্যাঁ, যত রকমের ডাইমেনশন থাকে, সব ডাইমেনশন থেকে তিনি একটা একটা মাত্র বর্ণনা, যেটা বললে হতো যে যেখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে ঠিক তার পাশে কিছু মানুষ এসে হাজির হয়েছে, এটুকু কিন্তু এটার কথা। কিছু মানুষ, উদ্বিগ্ন মানুষ হাজির হয়েছে, বা মানুষের ভিতরে উদ্বিগ্নতা দেখা যাচ্ছে। এই কথাটাকে তিনি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে পুরো পরিবেশের বর্ণনা দিচ্ছেন। হ্যাঁ, এইটাই হলো আসলে কমল কুমারের বর্ণনার। আমি শুধু এটুকু বর্ণনা দিলাম যে এটুকু কমল কুমারের বর্ণনার ভাষাটা হচ্ছে এরকম, যে তিনি এই ভাষার মধ্যে দিয়ে আসলে ছবি অঙ্কন করে চলেন। তারপরে আমরা এরকম আরো দেখব যে এই যে এটা অনেকে বলে থাকেন যে এই কিউবিজম হচ্ছে অ্যানালাইটিক এবং দুটো ধারা সিনথেটিক। তো এবং সমালোচকরা এটাও বলেছেন যে কমল কুমার অ্যানালিটিক কিউবিজমের পক্ষপাতী, অ্যানালিটিক কিউবিজম, অর্থাৎ যেটার মধ্যে প্রচুর প্রচুর বিশ্লেষণ থাকে এবং নানা ধরনের এই যে যে চিত্রগুলো আছে এগুলোকে বিভিন্ন তলে বিন্যস্ত করে তাকে মানে বাস্তব করে তোলার একটা অভিপ্রায় তার থাকে, সেটা তো আছে এখানে আমরা দেখলাম। আর পিকাসো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটা আমার মনে পড়লো, সেটা হলো যে পিকাসো বলছিলেন যে সার কথাটা এরকম যে আমরা ঠিক বস্তু যেটা, উনি বলছেন যে বস্তু হয়তো মিশে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বা বস্তু থেকে আমরা আড়াল হতে পারি, কিন্তু বস্তু তার অনপনেয় ভাব রেখে যায় হৃদয়ের ভেতরে। অদ্ভুত কথা কিন্তু, বস্তু তার অনপনেয় ভাব রেখে যায় হৃদয়ের ভেতরে, মানে হলো যে একটা বস্তু, একজন চিত্রশিল্পী যখন বস্তু একটা দেখেন, ধরা যায় কমল কুমার মজুমদার একজন শিল্পী, তিনি একটা বাস্তবতা দেখেছেন, সে বাস্তবতাকে অঙ্কন করবেন। তিনি লিখতে বসছেন উপন্যাস, এখন তিনি যা দেখেছেন তা তো লিখবেন না সরাসরি, তিনি আসলে শিল্প করবেন। যখন শিল্প করতে যাচ্ছেন তখন সেখানে বিভিন্ন ডাইমেনশন হয়ে আসছে, এবং এই শিল্পটাকে তিনি বলছেন যে অনপনেয় বস্তু মিশে যেতে পারে, পিকাসোর কথা, যে কিন্তু তার অনপনেয় দাগ রেখে যায়। অর্থাৎ চিত্রশিল্প এখানেই আমরা জানি যে কোনো শিল্প অনপনেয় দাগ রাখে, অনপনেয় বলতে মোছে না যে দাগ, অর্থাৎ হৃদয়ে দাগ কাটে বলে সে শিল্প হয়। আর অনপনেয় দাগ রাখার অর্থ হলো যে দাগটা আর মোছে না, অর্থাৎ ওই দাগটাই হলো শিল্প। অর্থাৎ পিকাসো বলতে চাচ্ছেন যে যে বাস্তবটা আমরা দেখি সে বাস্তবটাই অঙ্কন করতে হবে ওরকম করে, এমন কথা নাই। অর্থাৎ এটাকেই ধরে আমাদেরকে অন্যভাবে অঙ্কন করতে হবে, তাহলে সেটা শিল্প হবে। আর সেটা হচ্ছে আমাদের হৃদয়ের ভিতরে অনপনেয় দাগ রেখে যাবে, যে দাগটা কখনো মিশবে না, অর্থাৎ ওই দাগটাই শিল্প, যে দাগ রেখে যেতে পারে। অর্থাৎ এই যে কমল কুমার যে অন্তর্জল যাত্রা তৈরি করলেন, এটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের ভিতরে একটা অনপনেয় দাগ রেখে যাচ্ছে, এটা সত্য। এর ঘটনা কিছু না, সামান্য ঘটনা,
কিন্তু এই অনপনেয় দাগ রাখাটাই আমরা সেজন্য বলে থাকি যে এটা আসলে এই তিনি চিত্রশিল্পের মতোই অ্যাবস্ট্রাকশনকে ধারণ করেছেন এবং সেই বিমূর্ততাকে ধারণ করেছেন। বিমূর্তকে ধারণ করতে গিয়ে তিনি আসলে নানা ধরনের চিত্র অঙ্কন করছেন। এবং আমরা দেখি যে এখানে আরো চিত্র আছে, যেমন পৃষ্ঠা 6 আমরা যদি দেখি, তিনি বলছেন এই পরিবেশকে গীতা ব্যাখ্যার গোঙানি ছাড়াও এই ক্ষণে অধিকতর ভয়ঙ্কর রহস্যময় করিয়াছিল নিকটবর্তী চিতা চিতা নির্বাপিত করার উদ্দেশ্যে জলনিক্ষেপের ফলে হস হস শব্দ, তৎসহ অনর্গল ধূম্র রাশি, যাহা বিচিত্র আকারে কুণ্ডলী সৃষ্টি করত, এক এক সময় ইহাদের অতিক্রম করিয়া অন্তর্হিত হইতেছিল। কঠিন বর্ণনা, কিছু বুঝলে কেউ? মনে হয় না। মানে আসলে কিছু না, তিনি পরিবেশটাকে বর্ণনা করছেন যে এইখানে গীতা ব্যাখ্যা ছাড়াও এখানে যা ছিল সেটা হলো চিতায় আমরা জানি যে চিতা যখন আগুন জ্বলে আর সেখানে যদি তোমার পানি ঢালা হয় তাহলে এক ধরনের শব্দ হয় এবং এবং সেখানে ধোঁয়া ওঠে, কুণ্ডলী সৃষ্টি করে, আর সেটা আবার মিশে যায়, ওই ধোঁয়াটা হ্যাঁ জগতের সঙ্গে মিশে যায়। তো এই এই সামান্য বর্ণনাকে এটা সহজ করে তিনি বলতে পারতেন যে এই পরিবেশকে আমরা গীতার ব্যাখ্যা ছাড়াও একটা গভীরতার কাছে পৌঁছাতে দেখি। সেটা হলো যে যখন চিতায় আগুন জ্বলে, তিনি এভাবে বলতে পারতেন, আমি আমার ভাষা বললাম উপন্যাসটা, যে এভাবে বলতে পারতেন যে চিতায় আগুন জ্বলে, সেখানে যখন আগুনে জল ঢালা হয় তখন সেখান থেকে এক ধরনের শব্দ ওঠে এবং সেই যে ধূম্র রাশি সেটি মিশে যায় জগতের সঙ্গে। এটা বললে হতো, কিন্তু তিনি কি করছেন আসলে ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে দেখো যে তিনি বলছেন যে এই পরিবেশকে গীতা ব্যাখ্যার গোঙানি ছাড়াও এই ক্ষণে অধিকতর ভয়ঙ্কর রহস্যময় করিয়াছিল নিকটবর্তী চিতা নির্বাপিত করার উদ্দেশ্যে জলনিক্ষেপের ফলে হস হস শব্দ, তৎসহ অনর্গল ধূম্র রাশি, যাহা বিচিত্র আকারে কুণ্ডলী সৃষ্টি করত, এক এক সময় ইহাদের অতিক্রম করিয়া অন্তর্হিত হইতেছিল। এক অবান্তর ভাষা, ঠিক আছে? তো এইভাবে তিনি আসলে এই অঙ্কন করেন। তারপরে এই শুধু পরিবেশ, মানুষের চরিত্র, তারপরে একটা প্রেক্ষাপট, একটা একটা যে কোনো একটা বর্ণনা, কিন্তু সরল বর্ণনা দেন না, বর্ণনার ভেতর দিয়ে তিনি একটা কঠিন একটা জগতের মধ্যে আমাদের নিয়ে যান, একটা চিত্রশিল্পময় জগৎ, একটা কিউবিক জগৎ, একটা ডাইমেনশনাল জগৎ নিয়ে যান, যেটাকে খুঁড়ে 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 কবিতার মতো বের করতে হয়। আরো দেখি এই পৃষ্ঠাতেই যে তিনি বলছেন যে জ্যোতিষী অনন্ত হরি উব হইয়া বসিয়া তামাক খাইতেছিলেন, তাহার মন এখন সৌরজগতে বিচরণ করিতেছে। এটা আমরা বুঝতে পারি ভালোই। তার হুকার গম্ভীর শব্দ কভুবা হুকা হইতে মুখ সরাইয়া বিড়বিড় করিয়া কথা বলা তাহারই পার্শ্বস্থিত অন্য এক ব্যক্তিকে ক্রমাগত রোমাঞ্চিত করিতেছিল। এই ব্যক্তি লক্ষ্মীনারায়ণ। এটা অবশ্য একটা সরল আমরা বুঝতে পারি যে জ্যোতিষী অনন্ত হরি যখন উব হয়ে তামাক খাচ্ছে তখন তার মন যেন সৌরজগতে চলে যাচ্ছে, আর সেই হুকার মধ্য থেকেই এক ধরনের বিড়বিড় শব্দ আসছে এবং সেটার এক ধরনের রোমাঞ্চকর পরিবেশ তৈরি করছে এবং তার পাশে বসে আছেন লক্ষ্মীনারায়ণ, এরকম চিতা অঙ্কন করছেন। তারপরে এটা বললে শেষ হবে না, আমার কিন্তু সময় এত নাই, আমি একটু অন্য জায়গায় যাই, যে সঙ্গীত এবং স্থাপত্যের জায়গাতে আমরা যাই একটু। আমরা তো মোটামুটি চিত্রশিল্পের সঙ্গে মানে এরকম বর্ণনা তার বহু আছে, এরকম বর্ণনা যেমন 8 পৃষ্ঠায় আছে, 7 পৃষ্ঠায় আছে, তারপরে 24 পৃষ্ঠায় আছে, 16 পৃষ্ঠায় আছে, 13 পৃষ্ঠায় আছে, মানে এরকম অনেক বর্ণনা আছে। তো এই যে বর্ণনাগুলো, এগুলো আমরা রাখি আপাতত, আমরা একটু অন্য জায়গায় যাই। সেটা হলো যে কমল কুমার স্থাপত্যকে কিভাবে দেখেছেন, সঙ্গীতকে কিভাবে দেখেছেন, এটা আমাদের জানতে ইচ্ছা করে। এখন সঙ্গীত আমরা দেখলাম যে এই উপন্যাসটার মধ্যে এক ধরনের সঙ্গীত আছে যেটা রামপ্রসাদের সঙ্গীত, সেটা তো ভাবের জায়গা থেকে। রামপ্রসাদী ভাব, ইউসুফের কাছ থেকে কথা আসছে, ইউসুফ কথা শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা বন্ধ, এটা বন্ধ করো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে কমল কুমার যে এই যে সঙ্গীত এবং স্থাপত্যকে ব্যবহার করেন, আমরা জানি যে সঙ্গীতকে তিনি ব্যবহার করেছেন এবং এখানে বৃদ্ধ সীতারাম গান গায়, তারপরে বৈজু গান গায়, হ্যাঁ রামপ্রসাদী গান ধরে এক ধরনের, তারপরে কখনো দেখতে পাচ্ছি যে এক ধরনের, তারপর কীর্তন, হ্যাঁ কীর্তন সঙ্গীত, কীর্তনও আছে এখানে। কারণ আমরা জানি যে হিন্দু ধর্মে মৃতদেহকে যখন সৎকার করতে নিয়ে আসে তখন সেখানে খোল, করতাল
তারপর ঢোল, মৃদঙ্গ এগুলো বাজিয়ে মৃতদেহকে কিন্তু সৎকার করা হয়। ফলে এই যে একটা চিতার একটা শ্মশান ঘাটে তিনি নিয়ে আসছেন একটা মৃতদেহকে, এখানে কিন্তু কীর্তনিয়ার দলের সঙ্গীতও তিনি কিন্তু পরিবেশন করা আছে, এবং সেই পরিবেশের ভিতর দিয়ে যে একটা সঙ্গীতময় পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন এখানে। তারপর আবার ব্যক্তিগতভাবে চরিত্রগুলো গান গাচ্ছে। তারপরে এমনকি সীতারাম, আমি তো আগে বললাম সেটা, এবং দু ধরনের গান গাওয়া হচ্ছে। একটা হলো যে বৈষ্ণবীয় সঙ্গীতের মতো করে বৈষ্ণবীয় ধারার একটা ভাব আমরা পাচ্ছি, আর একটা হলো রামপ্রসাদী সঙ্গীতের, লোকায়ত সঙ্গীতের একটা ভাব, সেটাও আমরা পাচ্ছি। সেটা তো গেল একটা দিক। কিন্তু এখন খোদ কমল কুমারের ভাষাটাই তো সাংগীতিক। আমি কিন্তু ভাষা নিয়েও কথা বলছি, একসঙ্গে ভাষাটাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কমল কুমারের ভাষা আলাদা করে আলোচনা করার কিছু নেই, কেননা ভাষার মধ্যে এই জিনিসগুলো আছে, এই ভাষাই ঢুকে যাবে এই আলোচনার মধ্যে, শিল্পের মধ্যে, শিল্পের আলোচনার মধ্যে ভাষাটা প্রবেশ করবে। তো এই যে ভাষা কমল কুমারের, এই ভাষার মধ্যেই তো সঙ্গীত আছে। একটা হলো ভাবের জগৎ, মানে হলো যে চরিত্র কাহিনী কিভাবে মধ্যে দিয়ে সঙ্গীত আছে, সেটা একটা জিনিস। আর একটা হলো যে খোদ ল্যাঙ্গুয়েজের ভিতরেই তিনি কিভাবে আহ, সঙ্গীতকে প্রবেশ করাচ্ছেন, এবং সঙ্গীতের সঙ্গে স্থাপত্যের একটা মিল আছে। এমন অনেকে বলে থাকবে এখানে, আমরাও দ্বিমত পোষণ করবো যে সঙ্গীতের সঙ্গে স্থাপত্যের আবার মিল কি। সঙ্গীত এক জিনিস, স্থাপত্য এক জিনিস। সঙ্গীত হচ্ছে বিমূর্ত, সঙ্গীতের সুর হচ্ছে বিমূর্ত। সঙ্গীতের সুরকে ধরা যায় না। একটা সঙ্গীত কেন ভালো লাগে আমরা জানি না, আমরা আমরা সেটা বলতে পারবো না। একটা সঙ্গীতের সুর যেটা সারেগামা পাধানিসা আমাদের দেশে তৈরি হয়, অথবা অন্য দেশে অন্যরকম আছে। হ্যাঁ, যেমন আহ ইংরেজরা বলে ডোরেমি, হ্যাঁ, আবার ইয়ারা পার্সিয়ানরা বলে দারেমি ফালা সাতি। হ্যাঁ, ওরা কিন্তু সারেগামা বলে না, ওরা বলে দারেমি ফালা সাতি। তো এই যে সঙ্গীতের সপ্ত সুর, হ্যাঁ, 7টা সুর আছে, এটা সারা পৃথিবীতে ইউনিভার্সাল। ইউনিভার্সাল যে সঙ্গীত, এই সঙ্গীতের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের হৃদয়ের সঙ্গে একটা মেলবন্ধন ঘটায়, আমরা জানি। এবং যখন ভাষার মধ্যে সেই সঙ্গীতটা প্রবেশ করে, সেটা হয়ে যায় ছন্দ। সেটা আমরা জানি, ছন্দ এবং অলংকার এটা আলাদা করে বলতে হয়। মানে আমরা যখন কবিতা পড়ি বা বিশেষ করে সেই জায়গাগুলোতে আমরা ছন্দকে বেশি বিশ্লেষণ করি, কিন্তু সঙ্গীতের জায়গায় কিন্তু আমরা ছন্দের কথা এরকম করে বলি না। আমরা হয়তো সেখানে অন্য অন্য কথা বলি। হ্যাঁ, সেখানে হয়তো আমরা ওই অন্তরা কিংবা সঞ্চারী এগুলো আমরা বলি। হ্যাঁ, কিন্তু একই বিষয়, সেই ছন্দ, সেই যে বিন্যাস বা কম্পন, স্পন্দন, এই জায়গাগুলো। তো কমল কুমার সেই ছন্দ স্পন্দনকে তার ভাষার মধ্যে ধারণ করেছেন, এবং এই ছন্দ স্পন্দনটা সঙ্গীতের মধ্যে এমনভাবে ধারণ করেছেন যে সেটা এখন যেহেতু তিনি গদ্য রচনা করেছেন, ফলে গদ্যের মধ্যে সেটা কিভাবে আসবে। এখন এটাই অনেকে বলছেন যে এটা আসছে স্থাপত্যিক ভাবে। স্থাপত্যিক ভাবে কেন? একটা মজার বিষয় আছে যে যে স্থাপত্যিক শিল্পী যারা, তারা কিন্তু সঙ্গীতকে না বুঝে স্থাপত্য তৈরি করেন না, সঙ্গীতকে তারা বোঝেন। এবং তারা বলেন যে সঙ্গীত হচ্ছে বরফায়িত শিল্প, ফ্রোজেন আর্ট। অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস। হ্যাঁ, যে সঙ্গীত হচ্ছে ফ্রোজেন আর্ট। ফ্রোজেন মানে মানে বলতে মানে হচ্ছে যে হেমশীতল, অথবা বলতে পারি যে কাঠামোবদ্ধ, অথবা বলতে পারি যে কেলাসিত, অথবা বলতে পারি যে স্ফটিকায়িত। হ্যাঁ, এইটা হচ্ছে সঙ্গীত। মানে সঙ্গীত হচ্ছে বরফায়িত, বরফের মতো ঘন স্থাপত্য। অর্থাৎ বরফ গলেই কিন্তু হয়ে যায়, আমরা দেখি ট্রান্সফরমেশন, যেটা বরফ গলে পানি হয়ে যায়, পানি যদি আরো গলে যায় বা উদ্বায়ী হয়ে যায়, তখন সেটা বাষ্প হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, একই জিনিস কিন্তু। অর্থাৎ যেটা কঠিন। হ্যাঁ, আমরা এতক্ষণে একজন প্রবেশ করতে চাচ্ছে, এটা কিভাবে হয় বলো? আব্দুল্লাহ মাসুদ কোথায়? আব্দুল্লাহ মাসুদ, আব্দুল্লাহ মাসুদ, আব্দুল্লাহ মাসুদ কোথায়? কথা তো বলো না। আচ্ছা, আমি কি বলছিলাম একটু বলো আমাকে। স্যার সঙ্গীত হচ্ছে ফ্রোজেন আর্ট। হ্যাঁ, ফ্রোজেন আর্ট। এই যে ফ্রোজেন আর্ট যেটাকে বলি। এবং কেন বরফ বলা হলো? কারণ বরফ গলেই পানি হয়, পানি গলে না, পানি উদ্বায়ী হয়ে বাষ্প হয়ে যায়, একই জিনিস। তার মানে হলো যখন শিল্পের জগতে আমরা শিল্পকে আলাদা করি, আসলে আলাদা করার কিছু নাই। সঙ্গীত যেখানে স্থাপত্য আছে, সেখানে সঙ্গীতও আছে। সঙ্গীতের কাঠামোর মধ্যে যে ছন্দ আছে, কবিতার ভিতরে যে ছন্দ, যে বলে সঙ্গীতের হচ্ছে সঞ্চারী, অন্তরা, এগুলো তো অ্যাটাচড, মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত, কিন্তু আমরা আলাদা করে ফেলেছি।
আমরা আলাদা করে ফেলেছি, কিন্তু এগুলো একটা সময় যুক্ত। আমরা যেমন মধ্যযুগ বা প্রাচীন যুগের ইতিহাস সাহিত্য যখন পড়তে যাই তখন দেখবো যে সেগুলো কবিতাগুলো গাওয়া হচ্ছে, হ্যাঁ, বা গান আকারে গাওয়া হচ্ছে। গান থেকে কবিতা, কবিতা থেকে তখন তখন ছিল মৌখিক রূপ, কারণ মুখের মধ্যে ছন্দ থাকে, মুখে বলার মধ্যে এক ধরনের ছন্দ থাকে, কিন্তু সেটা যখন লিখিত হলো তখন এক ধরনের লেখার মধ্যে এক ধরনের ছন্দ এলো। হ্যাঁ, লেখার ছন্দটাকে আমরা মাত্রা বিন্যাস করতে পারলাম, কিন্তু মুখের ছন্দটাকে কি বলবো? যখন মানুষ লিখতে পারে নাই তখন তো মুখ দিয়ে কথা বলেছে। তো মুখ দিয়ে যখন কথা বলেছে তখন কি ছন্দ ছিল না? তখন কি স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ছিল না? ছিল। কিন্তু সেটা তাহলে সঙ্গীত আর ওই যে তাহলে সঙ্গীতের সঞ্চারী আর অন্তরা আর কবিতার যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এগুলো এগুলো তো এক হয়ে গেল। মানে যখন লেখা হয়নি তখন তো বলা হতো, তো লেখা আর বলা যখন পার্থক্য হলো তখন না আলাদা হলো মাত্রা, আর সঙ্গীতের মাত্রা আর কবিতার মাত্রা। যাই হোক, সেটা অন্য আলাপ। আমরা যদি কমল কুমারের ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখবো যে কমল কুমার একই কাজটাই করছেন। তিনি এই ফ্রোজেন আর্ট তৈরি করছেন, তিনি একটা সাংগীতিক একটা আবহ তৈরি করছেন, এবং এই সঙ্গীতময়তার ভেতর দিয়ে একটা স্থাপত্যিক ভাষা তিনি তৈরি করছেন, যে স্থাপত্যটাকে আবার আহ, এই পরিবেশের সঙ্গে অঙ্কন করতে, যদি যদি তিনি যে পরিবেশটা অঙ্কন করেছেন, এই শ্মশান ঘাটের, বেলাতটের, বা এই গঙ্গার ধারের যে যে ছবিগুলো তিনি অঙ্কন করছেন, সেই ছবিগুলো আবার একসময় স্থাপত্য হয়ে ওঠে। যেমন চিতা, যখন চিতা সাজাচ্ছেন, স্থাপত্যটা কোথায় দেখো স্পষ্ট করে, চিতা যখন সাজাচ্ছেন তখন কিন্তু এই চিতার মধ্যে একটা চিতাটা কেমন দেখতে, মানে আমরা যদি চিতা একটা স্থাপত্য, কিন্তু চিতা কিন্তু নয়, চিতা একটা ছবি, চিতার ছবি অঙ্কন করা যাবে, এবার চিতা আবার একটা স্থাপত্য। কারণ কি, এটা একটা মাচা তৈরি করা হয়, তার উপরে একটা মৃতদেহ রাখা হয়, তারপরে সেটাকে একটা মানে এরকম একটা কিন্তু ব্যাপার আছে। তো এইটা একটা স্থাপত্য। তিনি এই জায়গাটা কিভাবে তুলে ধরছেন, যেমন ধরা যাক যে ৭ পৃষ্ঠায় যে একটি চিতা সাজানো হইয়াছে, চিতার নিকটে বসিয়া একটি ক্রন্দনরত বালক, সে লাউডগা রুগ্ন সুন্দর, পিণ্ড হাতে করিয়া বসিয়া আছে, তথাপি তাহার ক্রন্দনে আকাশ আঁকা ছিল, তখন লহরী তত্ত্ব ছিল, বালকের সম্মুখে ব্রাহ্মণ। দারুণ চিত্র। মানে আমি বলবো যে অসাধারণ। যে তিনি বলছেন, আমি আবার পড়ি তাহলে এবং ব্যাখ্যা করি, যে একটি চিতা সাজানো হইয়াছে, চিতার নিকটে বসিয়া ক্রন্দনরত বালক, একটি বালক চিতার পাশে বসে কাঁদতেছে। মানে হলো যে এটা কিন্তু অন্য সিনারি, এটা যে সীতারামের চিতা নয়, এটা হলো ওই শ্মশান ঘাট, তো ওখানে আরো মানে ইয়ে পড়ানো হয়, শবদেহ পোড়ানো ইয়ে হচ্ছে, দাহ করা হচ্ছে, তো সেখানে আরেকটা শবদেহ দাহ করা হচ্ছে, এরকম একটা চিত্র জায়গায় চোখ গেছে কমল কুমারের। সেখানে তিনি দেখছেন এই চিত্রটা, যে চিতার নিকটে বসিয়া একটি ক্রন্দনরত বালক, মানে ওই বালকটা হয়তো বা না, এখানে স্পষ্ট যে যেহেতু সে পিণ্ড হাতে করিয়ে বসে আছে, পিণ্ড দেওয়ার অর্থ হলো যে এই পিতার উদ্দেশ্যে প্রদান করা, তো সেই পিণ্ড হাতে করিয়ে বসিয়ে আছে, এবং বালকটার বর্ণনা দিচ্ছেন, বালকটা হচ্ছে লাউডগা রুগ্ন সুন্দর। লাউডগা বলতে কি চমৎকার উপমা কমল কুমার, যে লাউয়ের উপরে যে ডগাটা থাকে চিকন পাতলা একেবারে সরু, হ্যাঁ, এবং দেখতে সুন্দর। লাউয়ের ডগা যদি দেখে থাকো কখনো, লাউয়ের ডগা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, হ্যাঁ, খুব খুব কিউট। এই তিনি বলছেন যে এই বালকটা হচ্ছে ক্রন্দনত, বালকটা হচ্ছে লাউডগা রুগ্ন সুন্দর, লাউডগা রুগ্ন, রুগ্ন আবার বলছেন তিনি, রুগ্ন সুন্দর, পিণ্ড হাতে করিয়া বসিয়া আছে। হ্যাঁ, তারপরে তিনি যেটা বলছেন সেখানে হচ্ছে সঙ্গীতটা এবং স্থাপত্য, এই চিতার স্থাপত্যটা কিন্তু সঙ্গীতের ভেতর নিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে তথাপি তাহার ক্রন্দনে আকাশ আঁকা ছিল, তখনও লহরী তত্ত্ব ছিল। লহরী তত্ত্ব বলতে কি, সঙ্গীতের তত্ত্ব, লহরী মানে সঙ্গীত, হ্যাঁ, তখনও লহরী তত্ত্ব ছিল। তারপরে তিনি এক কথা শেষ করে দিচ্ছেন, বালকের সম্মুখেই ব্রাহ্মণ। কি বোঝাচ্ছেন তিনি? মানে আমাদের কাছে মনে হচ্ছে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করছেন, আসলে তা নয়। আসলে এটা হচ্ছে যে এই যে ক্রন্দন, সে চিতার পাশে বসে আছে, এটা সত্য, পিণ্ড হাতে করে বসে আছে সত্য, তার চেহারা বর্ণনা হচ্ছে লাউডগা সুন্দর, সেটাও সত্য। তারপরে তার ক্রন্দন যখন ক্রন্দনে আকাশময় হয়ে যাচ্ছে, ক্রন্দনটা পৃথিবীব্যাপী, মানে ক্রন্দনটা ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, তার ক্রন্দনে আকাশ আঁকা ছিল, এবং তখনও লহরী তত্ত্ব ছিল। লহরী তত্ত্ব বলতে এই মৃদঙ্গ বোল এবং খোল করতলের যে কীর্তনিয়ার যে আওয়াজটা, এটা কিন্তু বাজতেছে চারদিকে, এবং একটা সাংগীতিক একটা আবহ তৈরি করা হয়েছে, এবং সেটাও আছে, ক্রন্দনও আছে, এগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং তার সম্মুখে ব্রাহ্মণও আছে। আচ্ছা, ব্রাহ্মণ কি করবে এখন? এই মৃতদেহটা সৎকার করার উদ্দেশ্যে সে মানে যা করা দরকার সে করবে। তো আমরা আরো দেখি আরেকটা এই পৃষ্ঠাতে, যে কিভাবে এই স্থান হইতে গঙ্গা জল পর্যন্ত অনেকজন লোক দণ্ডায়মান। যে ব্যক্তি গঙ্গায় দাঁড়াইয়া সে কলস পূর্ণ করিতেছে, তার হাত হইতে পূর্ণ কলস হস্তান্তরিত হইয়া আসিয়া এই চিতায় নিঃশেষিত হয়।
অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এই যে এক স্থান হতে গঙ্গা জল পর্যন্ত অনেক লোক দণ্ডায়মান, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এবং যে ব্যক্তি গঙ্গায় দাঁড়াইয়া, সে একজন গঙ্গায় দাঁড়িয়ে আছে, সে জলের কলস পূর্ণ করছে এবং তার হাত নিয়ে আরেকজন সেই কলস নিচ্ছে, এবং এই চিতা, আমরা জানি যে চিতা জ্বালানোর শেষে সে নির্বাপিত করা হয়, সেই নির্বাপিত চিতার ওখানে পানি ঢেলে দিচ্ছে, এবং এটা চিতা এসে নিঃশেষিত হয়ে যাচ্ছে। এগুলোকে তিনি চিত্র আকারে একটি সাংগীতিক একটি ভাব দিয়ে তিনি কিন্তু এগুলোকে প্রকাশ করছেন। এবং এবং কমল কুমারের ভাষা যদি আমরা এক একটা প্যারাগ্রাফ যদি বারবার পড়ি, তখন আমাদের কাছে সঙ্গীতটা স্পষ্ট হয়ে আসে যে তিনি একটা অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ যেটাকে বিমূর্ত বলি, সেই বিমূর্ততাকে, সঙ্গীতের বিমূর্ত ভাবটাকে, সুরের যে মাহাত্ম্যটাকে, লহরীকে তিনি কিন্তু ভাষার ভিতরে প্রবেশ করে দিচ্ছেন, এবং স্থাপত্য ওই যে ভাষার সঙ্গে এক হয়ে যাচ্ছে, অর্থাৎ এবং একই সঙ্গে ছবি, যে ছবিটা তিনি এই পটুয়ার মতো, অনেকে বলেছেন যে কমল কুমার পটুয়ার মতো চিত্র অঙ্কন করেছেন, পিকাসোর মতো নয়। মানে পিকাসো তো মানে পিকাসোর মতো নয়, আমি বলছি যে অন্যভাবে, যে কমল কুমার পিকাসোকে জানা ছিল, তার ওই শিল্প আন্দোলনগত সম্পর্কে তিনি অভিজ্ঞ ছিলেন। আর যেটা ঘটেছে সেটা হলো যে কমল কুমার তো বিদেশি শিল্প অঙ্কন করবেন না, এটা আমরা জানি যে তিনি বিদেশি শিল্পকে বুঝেছেন, কিন্তু অঙ্কন করেছেন দেশীয় শিল্প। তো ফলে পটুয়া বা পটের যে চিত্র, আমরা যখন যশোবতীর চিত্রগুলো খুঁজে পাই, যখন যশোবতীকে যখন, এবং সেখানে পটুয়াদের আঁকা চিত্রকে আমরা খুঁজে পাচ্ছি, যেমন যশোবতীকে যখন ইয়েতে নিয়ে আসা হচ্ছে, মানে শ্মশান ঘাটে নিয়ে আসা হচ্ছে, তখন একটা একটা পালকিতে করে নিয়ে আসা হচ্ছে, পালকিটা হচ্ছে ডুলি। হ্যাঁ, এই ডুলিটা এইখানে ওই এই ডুলির মধ্যে অনেকগুলো চিত্র আঁকা। হ্যাঁ, এবং চিত্রগুলোর বেশিরভাগই হচ্ছে জানকী, সীতা, বা যাকে একই নাম, দেবী মূর্তি, রাম সীতা, এই যে এই প্রতিমাগুলো, এই ইয়ার প্রতিমা, সীতার প্রতিমা অঙ্কন করা। এবং সীতার প্রতিমা যে অঙ্কন করা, এইখানে কিন্তু যশোবতীকে সীতার সঙ্গে তুলনা করছেন তিনি। হ্যাঁ, সীতার সঙ্গে তুলনা করছেন, আর কেন করছেন সেটা অন্য বিষয়, সেখানে আমি যাচ্ছি পরে। যে এই সীতার সঙ্গে তুলনা করছেন, এবং এখানে আমরা দেখি যে বারবার যশোবতীকে কমল কুমার কখনো বলছেন প্রতিমা, কখনো বলছেন দেবী মূর্তি, কখনো বলছেন জানকী, কখনো বলছেন রাম সীতা, অর্থাৎ জিনিসটা কিন্তু একই, ওই সীতাকেই তিনি তুলে ধরছেন। আমি সীতার প্রসঙ্গটা পরে আসছি। আমি আগে দেখি যে তিনি পটুয়ার মতো চিত্র কিভাবে অঙ্কন করেন। যে এখানে ডুলির মুখে, ওই যে পালকিটার মুখে চিত্র আঁকা, কি চিত্র আঁকা, আমরা তিনি বলছেন যে ডুলির সম্মুখে পর্দায়, 27 পৃষ্ঠায় আছে এটা, ডুলির মুখের পর্দায় অযোধ্যায় রাজকর্ম ব্যাপৃত রামচন্দ্র পার্শ্বে সীতা আঁকা, সীতা ছবি আঁকা। অর্থাৎ ডুলের মুখের যে পর্দা আছে, সেখানে অযোধ্যায় রাজকর্ম নিয়ে আছেন রামচন্দ্র, এবং সেই রামচন্দ্রের পাশে সীতা আছেন, সীতার ছবি অঙ্কন করা। অর্থাৎ এখানে একটা ছবি আছে, এখানে তিনি এই ধরনের পটের চিত্রের মতো করে তিনি কিন্তু নানা রকমের ছবি সেট করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে এই প্রত্যেকটা জায়গাতে একটা চিত্রশিল্পের একটা নমুনা আমরা খুঁজে পাচ্ছি। এখানে আমি যদি তোমাদের আচ্ছা, যেটা বলতে চাইলাম যে কেন কেন সীতার কথা তিনি বলেছেন, সেই প্রসঙ্গটা আসি। যে আমি জানি সীতা হচ্ছে চিরদুঃখিনী, এবং সীতা হচ্ছে চরমভাবে, আমরা জানি এটাও যে রামচন্দ্র দ্বারা ধিকৃত হয়েছিলেন। ধিকৃত হওয়া না, মানে হলো যে আসলে জনমানুষ দ্বারা ধিকৃত হয়েছেন। সীতা যখন অপহৃত হয়েছিলেন রাবণের দ্বারা, তখন তিনি ফিরে আসলেন, তখন তাকে বিশ্বাস করা হয়নি, বা এরকম ঘটনা ঘটেছে। তো এটা কি চমৎকার ভাবে তিনি অঙ্কন করছেন যে যেহেতু যেহেতু যশোবতী সতী সাবিত্রী নারী, ফলে তাকে ওই সীতার মর্মটাকে তিনি তার ভিতরে প্রবেশ করাচ্ছেন। এবং যখন যশোবতী ওই চণ্ডাল বৈজুর দ্বারা সে ধৃত হয়েছে, চণ্ডাল বৈজু হচ্ছে এখানে রাবণের প্রতীক। চণ্ডাল বৈজু যশোবতীর দ্বারা স্পর্শিত হয়েছে, সে ধৃত হয়েছে, এবং সেখান থেকে আবার উদ্ধার প্রাপ্ত হয়ে আবার সীতারামের কাছে ফিরে আসছে। এখন সীতারাম কিন্তু হচ্ছে রামের মতো, ঠিক আছে? তো এখানে একটা স্পষ্ট নমুনা যে ওই মিথের আবহটাকে তিনি ব্যবহার করছেন এখানে, এবং সে ছবিটাকে ব্যবহার করছেন, এবং ছবিগুলো কিভাবে অঙ্কন করে করে তিনি সেখানে, যে এখানে মানে যখন যশোবতী ফিরে আসছে, তখন সীতারাম বলছে যে যে সীতা সতী সাবিত্রী সবই ঠিক আছে, কিন্তু রাম তাকে তবু দুষ্ট বললেন। এই একটা কথা উপন্যাসের কথা থেকে বলে, রাম তাকে তবু দুষ্ট বললেন। তো রামের দুষ্ট বলার কারণ কি? রামের দুষ্ট বলার কারণ হচ্ছে যে সীতা দুষ্ট বলার কারণ হচ্ছে খারাপ হয়ে যাওয়া, বা অসত্যি হয়ে যাওয়া, বা এরকম হয়ে যাওয়া, যদিও তিনি হন নাই। মানে এটা হচ্ছে একটা ইয়ে মাত্র, এটা একটা কি বলবো, এটা একটা স্রেফ আমাদের কাছে একটা ভিন্ন ধরনের একটা
বাস্তবতা তুলে ধরা হয়েছে, সামাজিক, রাজনৈতিক বা যে কোনো রকম। তো এই এই যে বাস্তবতার কাছে আমাদেরকে নিয়ে গেছে এই টেক্সটটা, রামায়ণের ক্ষেত্রেও তাই। তো রামায়ণে সীতা সতী হয়েও যেভাবে সে বা সীতা যদি ধর্ষিত হয়ে থাকে সেটা তো তার দোষ নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে বাস্তব ক্ষেত্রে আসি, ধর্মের ক্ষেত্রে না, সেটা তার দোষ নাই। এখানে যশোবতীকে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে স্থাপন করা হচ্ছে, এবং যশোবতী সে নিজেকে বিশ্বাস করছে এরকম যে রাম তাকে তো মানে সীতা ফিরে আসলেন, রাম তাকে দুষ্ট বললেন, কিন্তু আমিও তো তাই। মানে এই যে ঘটনাগুলো ঘটছে আর কি। যাই হোক, এগুলো সবকিছুর মধ্যে দিয়ে এগুলো অনেক কথা থাকে। তো এই প্রত্যেকটা জায়গাতে একটা আয়রনি, একটা চরম সম্ভাবনা, একটি ইলাস্টিক, বলা হয়ে থাকে যে কিউবিজম, এই যে শিল্পগুলো হচ্ছে elastic, অনেক রাবারের মতো টেনে টেনে লম্বা করা যায়। এই যে রাবারের মতো টেনে টেনে লম্বা করার মতো শিল্প যেটা, সেটা কমল কুমার করতে পেরেছেন এই উপন্যাসটার মধ্যে। এবং পরতে পরতে ভাষার, সঙ্গীত, স্থাপত্য, ভাস্কর্য, সেই কিউবিক শিল্প, ইমপ্রেশনিজমের মতো রং ব্যবহার করা, আলোকের ব্যবহার করা, এগুলো তিনি করে আসলে একটা শিল্প, একটা উপন্যাস রচনা করেছেন। আচ্ছা, আমি তোমাদের কথা শোনার সময় হলো না, আমার এখন ই করতে হবে। তো আমি শেষ কথা বলে দিচ্ছি।